31 আগস্ট 2025 2023 মিসলেনিয়াস মেন্স পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। সুতরাং আজকের দিন থেকে দাঁড়িয়ে গুনলে তোমার কাছে গোটা 40টা মাত্র দিন আছে। নিশ্চিত আমরা যে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা অনেকটা দিন আগে থেকেই লেখালেখি শুরু করেছো, অভ্যাসে আছো বা ইত্যাদি। কিন্তু যেমনটা হয় আর কি, অনেকটা দিন পরীক্ষার ফলাফল ঘোষণাতে দেরি হলে একটা লেথার্জি আসে, একটা দুর্বলতা আসে, একটা ছেড়ে দেবার প্রবণতা আসে, গাছাড়া ভাব তৈরি হয়। হতে পারে তোমরা অনেকেই এর দ্বারা আক্রান্ত, ফলে অনেক দিন বা কিছুদিন তোমরা প্রিপারেশন থেকে বেশ খানিকটা দূরে হয়তো সরে গেছো। 2023 এই পরীক্ষাটা মেন্স মিসলেনিয়াস এবং এর যে প্রস্তুতি, এটাতে আমরা কিভাবে কি করতে পারি যাতে আমরা খুব কম সময়ের মধ্যে অন্তত একটা ভদ্রস্থ প্রস্তুতি নিতে পারি, সেটার উপরে আজকে আমরা পরিকল্পনা মাফিক কৌশলগত আলোচনা করব, যাতে করে তোমাদের এই লাস্ট মোমেন্টে ভীষণ রকম একটা বুস্ট পাও, একটা পুশ পাও তোমাদের প্রিপারেশনে। এই বিষয়টা আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি একটা কথা মেনশন করে রাখছি, যেটা তোমাদের ভিডিওর শেষে বলবো। তোমরা যারা মিসলেনিয়াস ক্র্যাক করোনি, প্রিলিমসটা ক্র্যাক করতে পারোনি, মেন্স তোমরা যারা দিতে পারছো না এই বছর, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা থাকবে শেষের দিকে। সুতরাং তোমরা সবাই শুনবে, যারা এই বছর পরীক্ষা মেন্স দিচ্ছ এবং যারা হয়তো সামনের বছর দেবে, সবাই। তো প্রস্তুতি যদি আমরা শুরু করি, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে মাত্র 40টার মতো দিন আছে। সহপাঠী তোমাদের এই 40 দিনের প্ল্যানের সঙ্গে কিভাবে এগিয়ে যাওয়া উচিত সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখা যাক আমাদের সামনে এই মুহূর্তে মিসলেনিয়াস যে পরীক্ষাটা আছে সেটার বিভাজনটা কেমন। দেখো, মিসলেনিয়াস পরীক্ষার মেন্স অন্যান্য যে কোনো ধরনের পিএসসির পরীক্ষার থেকে সম্পূর্ণ ভিন্ন। কেন? কারণ এই একমাত্র পরীক্ষা যেটা তোমার নলেজ বেসকে টেস্ট করে না, তোমার আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসকে টেস্ট করে। বলার অর্থ, তুমি কতটা বুঝেছো, কতটা স্মৃতিশক্তিতে ধরে রাখতে পারছো এবং সেটাকে প্রয়োগ করতে পারছো পরীক্ষাতে, এবং সেটাও সুন্দরভাবে উপস্থাপনা দিয়ে, এটার উপর তোমার কিন্তু চাকরিটা হবে কি হবে না এটা নির্ভর করে। সহপাঠীতে আমরা বহুদিন ধরে ডেসক্রিপটিভের ক্লাস করে চলেছি, কন্টিনিউয়েশনে চলছে, মিসলেনিয়াসের জন্য চলছে, ক্লার্কশিপের জন্য চলছে এবং অবশ্যই ডাব্লিউবিসিএস এর জন্য চলছে। এবং সেই ক্লাসে যারা রয়েছে তারা তো বটেই, তোমাদের সঙ্গেও যাদের সহপাঠীর বিভিন্ন সময় ফোনের মাধ্যমে কথা হয়, মেসেজের মাধ্যমে কথা হয়, আমি একটা জিনিস আমরা প্রায়শই বলে থাকি যে এই পরীক্ষাটা তোমার মেমোরাইজেশনকে টেস্ট করে না, কতটা তুমি স্মৃতিতে ধরে রাখতে পারছো। এটা মূলত টেস্ট করে তুমি কতটা ভালোভাবে উপস্থাপনা করে আসছো তোমার লেখাটার। কারণ একমাত্র তোমার লেখাটার মাধ্যমেই এই পরীক্ষাতে চাকরি হতে পারে, অন্য কোনো মাধ্যমে নয়। তুমি এমসিকিউর কোনো অপশনই পাবে না এখানে। তো আমরা যদি তিনটে ব্রেকডাউন দেখি, তিনটে পেপারে একদিনই পরীক্ষা, সুতরাং এটা খুব চাপেরও, যে যারা দীর্ঘদিন ধরে অভ্যাসের বাইরে চলে গেছে, হঠাৎ করে তাদের এই 40 দিনের মধ্যে ফোকাসে ফিরে আসা বিশেষ করে তাদের পক্ষে বেশ অসুবিধের, যারা অলরেডি এসএলএসটির প্রিপারেশনও নিচ্ছিল এবং তারপরে তারা মেন্সও পাস করে গেছে। এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে যারা এই চিন্তা ভাবনাটা তারা বুঝতে পারছে না যে তাদের কি করণীয়। ফলে এই ক্ষেত্রে আমরা একটুখানি ফোকাসড ওয়েতে দেখবো যে তোমরা যারা মিসলেনিয়াস মেন্স দেবে তারা কি করবে। 2023 জন্য যখন তোমরা মিসলেনিয়াস মেন্স দিচ্ছ, তার আগে একটা কথাও তোমাদের বুঝে নেওয়া দরকার যে তোমাদের প্রস্তুতিটা, অন্তত আমি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, যে কতদূর অবধি নিতে হবে যাতে করে তোমরা অন্তত একটা ধারণা পাও যে মেন্সে অন্তত ন্যূনতম নম্বর বা কাট অফ কিরকম থাকে বা কত পেতে হবে। দেখো, প্রত্যেক বছর বা প্রত্যেকবার যখনই মিসলেনিয়াস হয় তার মেন্সেরও কিন্তু কাট অফের ফ্লাকচুয়েশন হয়, কম বেশি হতে পারে। আমরা শেষ যে পরীক্ষাটা হয়েছিল 2018 মিসলেনিয়াস, সেটার যে প্রামাণ্য নথি আছে সেটার উপরে ভিত্তি করে আমরা এখন বলতে পারি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পারো যে সেই সময় 243 উঠেছিল জেনারেল কাট অফ মেন্সে, অর্থাৎ 54% নম্বর। 450 মধ্যে 243 তোমাকে তুলতে হবে লিখে, এটা ন্যূনতম নম্বর। এটাতে যে চাকরি নিশ্চিত হবে এমন নাও হতে পারে, কিন্তু এই অবধি না পেলে তুমি অন্তত ইন্টারভিউতে ডাক পাবে না। সুতরাং এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার
আমরা এটাকে কম করব না বেশি করব পরের ব্যাপার। যেমন আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি যে কাট অফ নিয়ে ভাবা কিন্তু বন্ধ করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে যদি চাকরিটা স্যাঙ্গুইনলি তোমাকে পেতে হয়, জেনুইনলি তোমাকে যদি এটার জন্য খাটতে হয়, তাহলে তোমাকে সর্বোচ্চ নম্বরের জন্য ঝাঁপানো উচিত। এবং সর্বোচ্চ নম্বর কিন্তু কোনো কাট অফ নয়। তোমার ক্ষেত্রে তুমি সব থেকে বেশি যতটা নম্বর তুলে রাখতে পারবে ততই তোমার অ্যাডভান্টেজ মিসলেনিয়াস 2023 ফাইনাল মেরিট লিস্টে নামের জন্য থাকবে। এই ক্ষেত্রে আমরা এরপর সরাসরি ডিভিশন গুলোয় চলে আসি, যেখানে আমাদের তিনটে প্রধান পেপারের পরীক্ষা হয়। প্রথম পেপারটা থাকে বাংলার। বাংলাতে 150 নম্বরের পরীক্ষা হয় এবং এই বাংলা পেপারে আমরা মূলত কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। মূলত 4টে ভাগে এই 150 নম্বরটা বিভাজিত থাকে। প্রথম পার্টে থাকে যে তোমাকে একটা সারসংক্ষেপ লিখতে হবে, এটা 40 নম্বরের সারসংক্ষেপ থাকে। এই সারসংক্ষেপের পরে তোমাকে দুটো অনুবাদ করতে হয়, ইংরেজিতে দুটো প্যাসেজ দেওয়া থাকে, সেটা কে বাংলাতে বঙ্গানুবাদ করতে হয় এবং এটাতে তোমার 20-20-40 থাকে। হয়ে গেল। 3 নম্বর যে পার্টটা, এটাতে থাকে তোমাকে একটা প্রতিবেদন লিখতে হয় 40 নম্বরে। দুটো অপশন থাকে, যে কোনো একটা তোমাকে প্রতিবেদন কিন্তু লিখে আসতে হয়, এটা 40 নম্বর থাকে। আর সবশেষে 4 নম্বর প্রশ্নে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে। সেখানে অশুদ্ধি সংশোধন থাকতে পারে, এক কথায় প্রকাশ থাকতে পারে, প্রবাদ প্রবচনে সার্থক বাক্য রচনা দিতে পারে, এই ধরনের বিষয়গুলো তোমার কিন্তু থাকবে। ফলে এই যে বাংলার 150 নম্বর, এটার প্রিপারেশন কিভাবে করা দরকার বা কিভাবে করলে এই কম সময়ে 40টা দিনের মধ্যে তুমি অনেকটা বুস্ট পাবে, সহজে অনেকটা রপ্ত করতে পারবে, সেটার উপর আমরা একটু আলোচনা করছি। একটা কথা বুঝে নাও, যখনই তোমরা বাংলার পরীক্ষা দেবে বা ইংরেজির পরীক্ষা দেবে, এটা দীর্ঘ 18-19 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে যারা প্রিপারেশনটা নিচ্ছে তাদের একটা প্রবণতা থাকে যে এক তো স্টেজে মেরে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে যে ফাইনালি আমার পরীক্ষায় যাই আসুক খাতা ভর্তি করে দিলে আমার নম্বরটা দেবে। একেবারেই ভুল ধারণা, ইভেন তুমি নিজের পায়ে কুড়োল মারবে। তাহলে বাংলা এবং ইংরেজির থেকে এত টেকনিক্যালি সাউন্ড আর কোনো পেপার হয় না। সহপাঠীতে আমরা দীর্ঘদিন ধরে এই কারণে এই টেকনিক্যালিটি গুলোকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, মূল্যায়ন করার চেষ্টা করা হয়, সেখানে স্কোর কার্ডের মাধ্যমে নিজেদের অবস্থানটাকে বোঝানোর চেষ্টা করা হয় ছেলে মেয়েদের। তোমরা যারা নিজের নিজের বাড়িতে প্রিপারেশন নিচ্ছ বা অন্য কোথাও প্রিপারেশন নিচ্ছ, সবার আগে একটা জিনিস বুঝে নাও, বাংলা হোক বা ইংরেজি, তোমাদের কাছে টেকনিক্যালিটি যেন অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকে। অর্থাৎ এই যে বাংলায় ভাষায় সংক্ষেপে তোমাকে লিখতে হবে, যেটাকে আমরা সার সংক্ষেপ বলি বা সারমর্ম বলি, সেটা কতটা ওয়ার্ডে হবে, সার সংক্ষেপ বললে কতটা ওয়ার্ডে হবে, সারমর্ম বললে কতটা ওয়ার্ডে হবে, মর্মার্থ বললে কতটা ওয়ার্ডে হবে, সেই শব্দ সংখ্যা সম্পর্কে সবার আগে সচেতন হতে হবে। কোনটাতে হেডলাইন হয়, কোনটাতে হেডলাইন হয় না, শিরোনাম কোনটায় হয়, কোনটায় হয় না, এই সম্পর্কে সচেতন থাকতে হবে। কোন কথাগুলো কোন জায়গাতে লেখা যায়, কোন কথাগুলো লেখা যায় না, সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ সারসংক্ষেপে যেভাবে তুমি লিখছো, সারমর্ম বা মর্মার্থে সেভাবে লেখা যায় না, সেই কথাগুলো বলা যায় না। সুতরাং তোমার এই বারগুলোকে, এই নির্দিষ্ট সীমাবদ্ধতা গুলোকে মাথায় রেখে তবেই কিন্তু তুমি শব্দ চয়ন করবে, যদি দুর্দান্ত একটি নম্বর তোমার চাই। তো সেই ক্ষেত্রে তোমার যেন যখনই তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, তখন এই বিষয়গুলো দেখবে যেন ঠিকভাবে রপ্ত হয়। পারলে সব থেকে ভালো যে এই পুরো প্রসেসটার মধ্যেই চলবে, কোনো একজন গাইড যদি পেয়ে যাও, কোনো একজন দাদা দিদি যাকে খাতাটা দেখিয়ে নিতে পারো, লেখাটা দেখিয়ে নিতে পারো, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। কারণ সেটি যদি না করতে পারো, মুশকিলটা হলো যে তোমরা মনে করছো যে পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা দুর্দান্ত লিখে এসেছি, সবকিছু, কিন্তু নম্বর পাবে না। এরপরে যে পয়েন্ট আসে সেটা হচ্ছে অনুবাদ, বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরো রিস্কি, কারণ এটা হলে ছক্কা, নয়তো একদম পুরো অক্কা। এখানে তোমার যদি টেন্স অনুসারে তোমার মানে ক্রিয়ার যে রূপগুলো আছে, ক্রিয়ার যে সময়কাল আছে, সেটা অনুসারে তুমি যদি না লিখতে পারো, তোমার যদি শব্দার্থগত ভাব প্রকাশটা তুমি অ্যাবসলিউটলি ওয়ার্ড বাই ওয়ার্ড করে দাও, তাহলে মুশকিল। আবার যদি শুধুমাত্র এরকম করে দাও যে পুরোটা পড়ে নিয়ে নিজের মতো করে সংক্ষেপিত করে অনুবাদটা করছো বাংলায়, তাহলেও কিন্তু মুশকিল। তোমাদের দুটো জিনিস একদম স্পষ্ট করে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত, অন্তত মিসলিনিয়াস পরীক্ষার ক্ষেত্রে। যারা তোমরা বাংলা ইংরেজির পরীক্ষা দেবে, এই যে দুটো প্রশ্ন আছে না, 40-40 করে 80 নম্বর, বাংলাতে 40-40-80 নম্বর, যেখানে তোমরা ওই সার সংক্ষেপ এবং বঙ্গানুবাদে পাচ্ছ, এবং ইংরেজিতেও তোমরা পাবে দেখবে ট্রান্সলেশন এবং প্রেসি, এই যে 40-40-80 নম্বর।
সব থেকে বেশি নম্বর কিন্তু এখানে তোলা সম্ভব। আমি বারবার বলছি, মার্ক করে রেখে দাও, টিক করে রেখে দাও, তোমাদের এই 4টে প্রশ্ন যদি ভুল হয় তোমরা কোনোভাবে সিলেক্টেড হতে পারো না, ইম্পসিবল। কারণ এখানেই বেশিরভাগ ছেলেমেয়েরা যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে তারা কিন্তু মোর দ্যান 85% স্কোর তারা করে ফেলবে, কারণ এটা টেকনিক্যাল ব্যাপার। এর মধ্যে কোন রকমের ওই ভনিতা চলে না, কোনো গৌরচন্দ্রিকা চলে না, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা চলে না, পয়েন্টে হিট করতে হয়, যেটাকে আমরা বলি বুলসআই। বুলসআই হিট করতে হয়। যখনই তুমি এটা করে ফেলবে তোমার নম্বর কিন্তু, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার 80%-এর উপর চলে যাবে। কেন বলছি? বাংলাতে যখনই তুমি অনুবাদ করবে বা ইংরেজিতে যখনই তুমি ট্রান্সলেশন করবে, তখন সেই ভাষাটার যে রুচি, সেই ভাষাটার যে টেস্ট, সেটাকে তোমাকে অনুসরণ করে সেই ভাব প্রকাশটা করতে হবে। যখন তুমি সেটা করবে, টেন্স গুলোকে মাথায় রেখে করবে এবং সমস্ত সীমাবদ্ধতা গুলোকে মাথায় রেখে এই জিনিসগুলোকে করবে, তখন তুমি কিন্তু নিশ্চিত থাকো তোমার ভালো নম্বর আসতে বাধ্য। যদি তুমি এটা না করো, যদি তুমি মনের মাধুরী মিশিয়ে লেখো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা করে, তুমি এটুকু নিশ্চিন্ত থাকো, এই যে 145 কাট অফ পেরিয়েও যারা পেয়েছে না, যারা ইভেন হয়তো 160-70-এ দাঁড়িয়ে আছে, এরা সব এমসিকিউ এক্সপার্ট। লিখিত জায়গাতে আসতে গেলে কলম সরবে না, কলম সরে না, এবং কলম যেটুকু সরে সেটা তারাও নিজেরাও বুঝতে পারে সেটা এপ্ট নয়, যথাযথ নয়। দ্যাট ইজ নট এনাফ। তোমাকে এনাফের বেশি করতে হবে। কিভাবে করবে? যদি তোমরা ইতিমধ্যে অনেকদিন প্র্যাকটিস থাকো তোমাদের কোনো অসুবিধা নেই, বেসিকটুকু দেখে নিলেই তোমরা বেরিয়ে যাবে, টেকনিক্যালিটি গুলো দেখে নাও। আর যদি সেটা না পারো তাহলে কিন্তু অন্তত যাতে টেকনিক্যালিটির সঙ্গে কাছাকাছি যেন যেতে পারো, এই কদিনে প্র্যাকটিসে অভ্যাসে তোমরা কিন্তু করে নিতে পারো। বাংলা হোক বা ইংরেজি, এর মধ্যে দেখো একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলার ব্যাকরণ। 7, 8, 9, 10 এই ক্লাসগুলোর বেসিক বাংলা ব্যাকরণটুকু দেখো, বেশি কিছু দেখার দরকার নেই। এখানে যে সমস্ত অশুদ্ধি সংশোধন রয়েছে, এক কথায় প্রকাশ রয়েছে, প্রবাদ প্রবচন রয়েছে, এগুলোকে ভালো করে রপ্ত করার চেষ্টা করো এই কদিনে। আমার মনে হয় যে তোমরা বাংলা প্রেপারটাকে খুব ভালো করে তৈরি করে নিতে পারবে। ইংরেজির জন্য এবার আসি। ইংরেজিতেও অলরেডি আমরা বলেছি 150 নম্বর আছে। এই 150 নম্বরের মধ্যে প্রথমেই তোমাদের যেটা থাকবে, দুটো 20 নম্বরের ট্রান্সলেশন করতে হবে। মানে বাংলায় অনুচ্ছেদ গুলো দেওয়া থাকবে, সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। একই কথা যা বাংলাতে বললাম ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তোমাকে টেন্স অনুসারে, ক্রিয়ার কাল অনুসারে, শব্দগুলোকে সেই ভাষা অনুসারে তোমাকে কিন্তু প্রকাশ করতে হবে, এবং তোমার উপস্থাপনাটা এত সুন্দর হতে হবে যেন পরীক্ষক নেগেটিভলি কলম ঠেকানোর কোনো সুযোগ না পান তোমার খাতাতে, তিনি যেন নম্বরটা দেওয়ার জন্যই তোমার খাতাতে পেনটা ঠেকান। এইটা। এরপর দেখো আছে, এখান থেকে খুব ভালো নম্বর আসে। আমি অলরেডি বলেছি যে ট্রান্সলেশন কিন্তু 85%-এর উপর নম্বর তোমাকে এনে দিতে পারে। সুতরাং সচেতন ভাবে প্র্যাকটিস করো। সব থেকে কম সময় যদি তোমাদের এখন প্রস্তুতি না হয়ে থাকে ভালো করে, এই দুটো প্রশ্নকে, মানে বাংলাতে সারসংক্ষেপ এবং অনুবাদ, এবং ইংরেজিতে ট্রান্সলেশন এবং প্রেসি, এই দুটো চারটে, এই দুটো চারটেকে ভালো করে অভ্যাস করা শুরু করো। আমি নিশ্চিত যে তোমরা অনেক বেটার করে আসবে অন্য পরীক্ষাগুলো থেকে বা অন্য যে সমস্ত কোয়েশ্চেন গুলো আছে তার থেকে। 2 নম্বরে যে জায়গাটা আছে সেটা হলো প্রেসি। একইভাবে কোনটাতে হেডলাইন বসে, কতগুলো শব্দে হেডলাইন দিতে হয়, কোন কথাগুলো বলতে হয়, কত শব্দে লিখতে হয়, সম্ভবত তোমাদের প্রেসির জন্য আলাদা শিট দেবে, সেইখানে তোমাকে আনসার করে আসতে হবে। শব্দের রিপিটেশন যেন না হয়, তুমি যেন ঠিক করে একই কথাকে নিজের মতো করে, অথচ সেই জিনিসটা যে উপজীব্য বিষয় সেটাকে সংশ্লেষিত করে বা সিনথেসিস করে কনসাইজ ওয়েতে লিখে আসতে পারো, এটার দিকে ফোকাস করো। বাড়িতে যে যখনই কোনো ছোট কোনো পিস পড়বে সেটাকে মানে চেষ্টা করো প্রেসি করতে। ইংরেজিতে কোনো পিস পড়লে, তুমি মোবাইলে কোনো একটা ডকুমেন্টেশন দেখছো বা কোনো একটা আর্টিকেল পড়ছো, সেটাকে ছোট করে লেখার চেষ্টা করো। বাড়িতে এখন এই কাজগুলো তোমরা করো। এবং এর সঙ্গে দেখো একটা জায়গায় তোমাদের রয়েছে যে প্রতিবেদন রচনা, বাংলাতে ছিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট রাইটিং। একদম মাধ্যমিক স্তরে দেখে নেবে, দেখবে ছকটাতে কিন্তু নম্বর থাকে। আমি সবাইকে বলে দিচ্ছি, বাংলা তুমি যখন প্রতিবেদন লিখবে তাতেও ঠিকঠাক ছকে তোমার নম্বর থাকে, একটা অলিখিত, বলে দেয় না কিন্তু থাকে। ইংরেজিতেও কিন্তু ছকের জন্য নম্বর থাকে। সুতরাং ছক যেন কোনোভাবে ভুল না হয়, কিভাবে কোন ভাবে লিখলে তুমি ছকে পুরোপুরি নম্বরটি পাবে, সেই কথাটি তোমাকে কিন্তু নিশ্চিতভাবে দেখে নিতে হবে, তবে কিন্তু তোমার নম্বরটি আসবে। এবং সবশেষে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, যেখানে তোমাদের মানে পাংচুয়েশন দিয়ে দিতে পারে, তোমাদের সেন্টেন্সের কোন একটা ফ্রেজাল ভাব দিল, সেখানে তার মিনিং লিখতে পারে, তোমাকে রিরাইট অফ দ্য সেন্টেন্স কোড দিতে পারে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিতে পারে, ইভেন তোমাকে কারেক্ট অল্টারনেটিভ বেছে নিতে পারে, ব্ল্যাঙ্ক থেকে ফিল ইন দিতে পারে। তোমরা এটা যেটা করতে পারো, সামনের 40 দিনের জন্য ইংরেজিটাকে বেটার করতে, ইংরেজি গ্রামারটাকে বেটার করতে, সিম্পলি ডাফেন দত্ত 8 to 10 প্র্যাকটিস করে যাও। তোমার
বাড়িতেই কেউ না কেউ নিশ্চয়ই কাউকে পেয়ে যাবে, বন্ধু বান্ধবদের স্তরে কাউকে না কাউকে পেয়ে যাবে, যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, স্কুল পড়ুয়া বাচ্চারা রয়েছে, তাদের কাছ থেকে ডাফেন তত্ত্বটা একটু কালেক্ট করে নাও, তোমাদের এটা কিন্তু উদ্ধার হয়ে যাবে। এবং যদি সেটা না পাও, কোথা থেকে একটু কালেক্ট করে নাও, 8 to 10 আমি বলে দিচ্ছি নির্দিষ্ট করে, ডাফেন তত্ত্ব তুমি যদি মানে একদম রিগোরাসলি প্র্যাকটিস করে যাও এবং এই কদিনে তুমি যদি সেটাকে শেষ করে যাও, শিখে নাও, তোমাকে এই অংশ থেকে নম্বর তোমার তোলার কিন্তু খুব একটা অসুবিধা হবে না। মন দিয়ে শোনো এরপরে যেটা বলছি, বাংলা ইংরেজি থেকে 18 বছরের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের, এই দুটো পেপারে 150-150-300 নম্বর, এখানেই কিন্তু ন্যূনতম যার মিনিমাম লেভেলের রেগুলার পড়াশোনা করেছে, রেগুলার লেখালেখি করেছে, কারণ এখানে পড়াশোনা করার কিছু নেই, এখানে মূলত লেখালেখি অভ্যাসের ব্যাপার, নিজেকে উন্নত করার ব্যাপার, সে নিশ্চিন্তে 70% উপর নম্বর পাবে, এটুকু তোমরা একদম নিশ্চিত ভাবে লিখে নিতে পারো। তুমি যদি 70% কাছাকাছি যাও, তাহলে দুটো পেপারে তোমার নম্বর কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তার মানে তুমি 200-র ওপর নম্বর পাবে, 210-এর কাছাকাছি, এটা বেসিক নম্বর, শুধু এইটুকুতেই। এবার তোমার এটা মনে হতে পারে এরকম হয় নাকি, এত নম্বর পায় নাকি? এটা নিশ্চিত ভাবে পায়, এবং এটাতেই বাংলা ইংরেজির মাধ্যমেই কিন্তু তুমি মিসলেনিয়াসের চাকরিটাকে সিল করে দিতে পারো, যদি তুমি বাংলা ইংরেজি ভালো তোমার হয়ে যায়। যদি, যারা শুনে রাখো, যারা আমি বলছিলাম যে শেষের দিকে আমি কয়েকটা কথা বলবো তাদের জন্য, এই কথাটা হলো সেটা, যে যারা অলরেডি এবছর পারলে না, ভার্জ অফ দা সাকসেস দাঁড়িয়েছিলে কিন্তু ফিরে আসতে হয়েছে, পারোনি, বা যারা সামনের বছরের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন থেকে লেখাটাকে বাংলা ইংরেজিকে নিশ্চিত করো, তোমাদের এই বাংলা ইংরেজির মাধ্যমে তুমি মিসলেনিয়াসের চাকরি পেয়ে যেতে পারো, এটা এতটাই নিশ্চিত একটা ভালো জায়গা। কিন্তু তোমাকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, প্রত্যেকটা জিনিসের নিখুঁত নিখুঁত জায়গাগুলোকে ধরে রীতিমতো অভ্যাস করতে হবে, তবে তুমি সেই জায়গায় যাবে। এবার আমি আসছি তাদের কথায় যারা এতটাও মানে সরগর হয়নি, তোমরা অন্তত যদি একটু ভালোভাবে চেষ্টা করো, তোমাদের সুন্দরভাবে 55% নম্বর কিন্তু তোমার এখানে চলে আসবে। 55% নম্বরের অর্থ হলো যে তুমি অন্তত 150 নম্বরের ওপরে তুমি সেখানে আরামসে এই জায়গা থেকে কিন্তু তুলে নিতে পারবে। 150 নম্বর থেকে কম পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেউ যদি 40টা দিন ঠিকঠাক করে অন্তত বেসিক টুকু মেনটেন করে পড়াশোনা করে, তার কিন্তু মানে 150-র ওপরেই তার স্কোরটা যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 160-170 তো তার যা মিনিমাম যাওয়ার কথা, এইটা কোনো যদি ভুল না করে। সবশেষে আসছি পেপার 3-তে, এবং এই পেপার 3-তে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ আর একটা হলো অ্যারিথমেটিক। 2.5 ঘন্টা সময় থাকে, এবং এইখানটায় তোমরা যেরকম জানো যে বাকি পরীক্ষাগুলোতে 1.5 ঘন্টা করে সময় থাকে, বাংলাতে 1.5 ঘন্টা থাকে, ইংরেজিতে 1.5 ঘন্টা থাকে, কিন্তু পেপার 3-তে যেখানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এর 2.5 ঘন্টা সময় থাকে। 2.5 ঘন্টা সময়ে তোমাকে করতে হয় জেনারেল স্টাডিজের 100 নম্বরের প্রশ্নের উত্তর এবং 50 নম্বরের অ্যারিথমেটিকের উত্তর। এই যে 100 নম্বরের জেনারেল স্টাডিজের প্রশ্নের উত্তর, এটা ভীষণ টেকনিক্যাল। পুরো পিএসসি তে বা রাজ্যের অন্যান্য পরীক্ষাতে সম্ভবত সব থেকে ভ্যারিড এবং মানে ডাইভার্সিফাইড ওয়ে থেকে প্রশ্ন করে এই জায়গাতে। এখানে তুমি জিও পলিটিক্স পাবে, এনভায়রনমেন্ট পাবে, হিস্ট্রি পাবে, তুমি লিটারেচার পাবে, সোসাইটি পাবে, সোশ্যাল ইস্যুস পাবে, ইকোনমি পাবে, সমস্ত ইভেন অ্যাবস্ট্রাক্ট জিনিসের প্রশ্ন থেকেও তোমাকে কিন্তু দিতে পারে। ফলে এই জায়গা থেকে তোমাকে যে বিষয় গুলো আছে, তোমাকে কেন জানো এই জায়গাটা ভালো করে রপ্ত করো। একটা জিনিস বুঝে নাও, এই সময়টা অনেকে কি করে, যে আমি তো জিএস পারি না, সুতরাং আমাকে জিএসটা পড়ে নিতে হবে। পড়ে হবে না, শুধু পড়ে হবে না, পড়ো এবং পয়েন্ট গুলোকে লিখে নাও, যে এই টপিকের উপর এইগুলো মেন পয়েন্ট, যদি আমাকে দেয় আমি অন্তত এই পয়েন্ট গুলো লিখে আসবো। এইটা যখনই তুমি রপ্ত করবে, তখনই তোমার কিন্তু একটা গ্রোথ প্রসপেক্ট রেডি হবে। কি থাকে জিএসএ? জিএসএ প্রথম যে 3টে প্রশ্ন থাকে, সেখানে একটা 20 নম্বরের ব্রড কোয়েশ্চেন লিখতে হয়, এবং এখানে তোমার কিভাবে তুমি সেটাকে সাজাচ্ছ, স্ট্রাকচার করছো, সেটার উপরে কিন্তু পুরো গেমটা নির্ভর করে। ওই 20 নম্বরটা কিন্তু কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারো না, ওটা ম্যান্ডেটারি, অব্লিগেটরি, ওটা করতেই হয় তোমাকে, প্রশ্নের উত্তর করে আসতে হবে। সুতরাং 20 নম্বরের প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে, এ তো প্রচুর টেকনিক্যালিটি আছে। যদি তোমাকে বলে যে ডেসক্রাইব বলে কোনো প্রশ্ন থাকে, ডিসকাস বলে কোনো প্রশ্ন থাকে, স্টেট ইওর ওপিনিয়ন যদি বলে, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে উত্তরের উপস্থাপনা ভিন্ন ভিন্ন হবে। তোমাকে ভালো করে দেখে নিতে হবে যে কোন প্রশ্নটা যদি আমাকে দেয়, আমি তাহলে কিভাবে এটাকে রেপ্লিকেট করব। সহপাঠীতে আমরা অলরেডি একটা ক্র্যাশ কোর্স জারি করেছি, যেখানে এই আগামী অগাস্টের 20 তারিখের পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করব, এবং এখানে তোমরা দেখতে পাবে যে আমরা কিভাবে টেকনিক্যালিটি গুলো নিয়ে ফলো করছি। সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো 2023-এর জন্য, যারা শেষ মুহূর্তে কোনোভাবে রেডি হতে পারছো না, তোমরা এই ক্র্যাশ কোর্সটা অ্যাভেল করতে পারো। আমাদের মেন্টররা যারা আছেন তারা খুব ভালোভাবে এটা মেন্টর করছেন, অনেকদিন ধরে করছেন, শেষ মুহূর্তে আমরা সাম আপটা করে নেব, সুতরাং তোমাদের সুবিধা হবে। এবং এইটাতে তোমরা যারা
ক্লার্কশিপের পরীক্ষাও দিচ্ছ তাদের ক্ষেত্রেও ডেসক্রিপটিভের জন্য ভীষণ মানে উপকারী হবে, কার্যকর হবে, কারণ আমরা টেকনিক্যাল বিষয়টার উপরই বেশি করে জোর দিচ্ছি যাতে করে তোমরা সাউন্ডলি পরীক্ষাটা দিতে পারো, কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারো। এরপরে আসি আমরা একটা শর্ট জিকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বিশেষ কিছু করার নেই। হ্যাঁ, তার আগে বলে দিই, দুটো 15 নম্বরের অন্যান্য প্রশ্নগুলো আসে, একই ধরনের রেপ্লিকেশন তোমাকে করতে হবে। লিখিত যখন প্রশ্নের উত্তর দেবে ভনিতা করবে না, টু দি পয়েন্ট আসবে, এবং এই প্রশ্নগুলো যখন লিখবে তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে বাড়িতে যত লিখবে। শেষে আসি এই পয়েন্টে, যে জিকের পার্টটা আছে, তোমরা বাড়িতে যে কোনো জিকে পড়ো, লুসেন্ট পড়ো, আরিহান্ট পড়ো, সেগুলোকে একটুখানি কালচারাল সেক্টরটাও দেখে নিও। কালচারাল সেক্টর থেকেও কিন্তু প্রশ্ন পড়ে, আর্ট অ্যান্ড কালচার বলছি যেটাকে, লিটারেচার বলছি যেটাকে, এখান থেকেও তোমাদের কিন্তু কিছু প্রশ্ন ডাইরেক্টলি আসে। ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের এই জায়গাটা হয়ে যাবে। আর সব শেষে এই যে 40 দিনে অ্যারিথমেটিক পার্টটা আছে, এখানে সবাই প্রায় যারা ভালো অন্তত করে, কেউ এখানে আলাদা কিছু করতে চায় না। পাটিগণিত থেকে প্রশ্ন আসে, এবং এই পাটিগণিত থেকে যে 10টি প্রশ্ন আসবে, সেই 10টি প্রশ্নে 5 করে স্কোর থাকে, লিখে প্রশ্ন উত্তর করে দিয়ে আসতে হয়, স্কুল জীবনে যেরকম করে অঙ্ক করে দিয়ে আসতে সেভাবে। এবং এখানে তোমাদের একটা ভালো স্কোর আছে 50। চেষ্টা করো অ্যারিথমেটিক লেভেলের, মাধ্যমিক লেভেলে যত অঙ্ক আছে 9-10 স্তরের, সেগুলোকে ভালো করে অভ্যাস করতে, এই 40 দিনে করে নিতে, তাহলে তোমাদের কিন্তু ভালো রকম একটা ফলাফল তোমরা পেয়ে যাবে। সবশেষে একটা কথা বলি, চেষ্টা করো প্রতিটা পেপারকে অন্তত 2টো করে ঘন্টা দিতে। মানে পেপার 1 বাংলা 2 ঘন্টা, পেপার 2 ইংরেজি 2 ঘন্টা, এবং পেপার 3 অ্যারিথমেটিক এবং জিএস একেও 2 ঘন্টা। যখন তুমি এটা দেবে তখন তোমার কিন্তু কম্প্যাক্ট প্রিপারেশন হবে 40 দিন ধরে। তুমি ভাবো 40 দিন ধরে তুমি 6টা ঘন্টা দিচ্ছ এবং নিয়মিত পড়ছো বলা ভুল, নিয়মিত লিখছো, তুমি বেটার হতে বাধ্য ইন দ্য নেক্সট 40 ডেজ। যখনই তুমি এই 40 দিনের মধ্যে এটা করে ফেলবে, তুমি দেখবে তোমার মধ্যে একটা সুন্দর রকম কনফিডেন্স তৈরি হবে, এবং এই কনফিডেন্স থেকে তুমি কিন্তু বেটার ওয়েতে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, ভালো পরীক্ষাটা হবে। এবং সেই ক্ষেত্রে তোমার গত বছরের যেরকম কাট অফটা আমরা দেখালাম, গত বছর মানে গতবারের 243-54% নম্বর, সেটা কিন্তু তুমি সহজেই পেরিয়ে যেতে পারবে। আশা করি তোমরা বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বুঝবে এবং সেইভাবে নিজেদের জীবনে প্রয়োগ করবে, যাতে একটা ভালো আশানুরূপ ফল তোমরা করতে পারো। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে কথা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, যেতে থাকো।